স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Ahmedabad mill strike, Gujarat, 1918. Even as Gandhi was winding up his work at Champaran, he received a letter from Mohanlal Pandya and Shankarlal Parikh informing him about the failure of crops in Kheda and asking him to guide the peasants who were unable to pay the assessment. At the same time, he received another letter from Ansuya Sarabhai about the condition of labor in Ahmedabad. Wages were low and they had long been agitating for an increment. Even as Kheda peasants' question was still being discussed, Gandhi took up the question of mill hands at Ahmedabad. আহমেদাবাদ মিল স্ট্রাইক, গুজরাট, 1918। এমনকি গান্ধী যখন চম্পারণে তার কাজ শেষ করছিলেন, তখন তিনি মোহনলাল পাণ্ডে এবং শঙ্করলাল পারিখের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন যাতে তাকে খেদার ফসলের ব্যর্থতা সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং তাকে কৃষকদের পথ দেখাতে বলেছিল যারা অক্ষম ছিল। মূল্যায়ন পরিশোধ করুন। একই সময়ে তিনি আহমেদাবাদের শ্রমের অবস্থা সম্পর্কে অনুসুয়া সারাভাইয়ের কাছ থেকে আরেকটি চিঠি পান। মজুরি কম ছিল এবং তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছিল। এমনকি যখন খেদা কৃষকদের প্রশ্ন তখনও আলোচনা করা হচ্ছিল, গান্ধী আহমেদাবাদে মিল হাতের প্রশ্ন তুলেছিলেন। Thus Gandhi's second agitation was for Ahmedabad mill workers and it was not against the British. It was an intervention in the internal dispute between the Gujarati mill owners and their workers. Gandhi was in a delicate situation. Anasuyabai was battling against her own brother and mill owner Ambalal Sarabhai, who was leading the fray on behalf of mill owners and had previously financially helped Gandhi's ashram. Gandhi had good relations with the brother-sister duo which made fighting the case all the more difficult. এইভাবে গান্ধীর দ্বিতীয় আন্দোলন ছিল আহমেদাবাদ মিল শ্রমিকদের জন্য এবং তা ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না। এটি গুজরাটি মিল মালিক এবং তাদের শ্রমিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের একটি হস্তক্ষেপ ছিল। গান্ধী একটি নাজুক পরিস্থিতিতে ছিল। অনুসুয়াবাই তার নিজের ভাই এবং মিল মালিক আম্বালাল সারাভাইয়ের বিরুদ্ধে লড়াই করছিলেন, যিনি মিল মালিকদের পক্ষে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন এবং আগে গান্ধীর আশ্রমকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। ভাই বোন জুটির সাথে গান্ধীর সুসম্পর্ক ছিল যা মামলার লড়াইকে আরও কঠিন করে তুলেছিল। Ahmedabad was fast emerging as a leading industrial town in Gujarat. However, the mill owners often faced scarcity of labor. The shortage of labor was further accentuated by the outbreak of plague in 1917, which drove many workers away from Ahmedabad. A plague epidemic had struck Ahmedabad in 1917-18, killing more than 20,000 people. To hold back the workers in Ahmedabad, the mill owners decided to pay plague bonus, which was sometimes as high as 75% of the regular wages of the workers. The dispute started when the mill owners tried to end the plague bonus, as the epidemic had ended. The workers wanted the bonus to stay in the ground that it was helping once them offset the wartime rise in prices. The mill owners were ready to pay 25% increase, but the workers were demanding 50% raise in wages in view wartime inflation. আহমেদাবাদ দ্রুত গুজরাটের একটি নেতৃস্থানীয় শিল্প শহর হিসেবে আবির্ভূত হচ্ছিল। তবে মিল মালিকরা প্রায়ই শ্রমিকের অভাবের সম্মুখীন হন। 1917 সালে প্লেগের প্রাদুর্ভাবের কারণে শ্রমিকের ঘাটতি আরও তীব্র হয়, যা অনেক শ্রমিককে আহমেদাবাদ থেকে দূরে সরিয়ে দেয়। 1917 থেকে 18 সালে আহমেদাবাদে একটি প্লেগ মহামারী আঘাত হানে, 20,000 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। আহমেদাবাদের শ্রমিকদের আটকে রাখার জন্য মিল মালিকরা প্লেগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা কখনো কখনো শ্রমিকদের নিয়মিত মজুরির 75% মতো ছিল। মিল মালিকরা প্লেগ বোনাস এবং মহামারী শেষ করার চেষ্টা করলে বিরোধ শুরু হয়। শ্রমিকরা চেয়েছিল বোনাসটি সেই স্থলে থাকুক যে এটি তাদের যুদ্ধকালীন মূল্যবৃদ্ধি অফসেট করার পরে সহায়তা করে। মিল মালিকরা 25% বৃদ্ধি দিতে প্রস্তুত ছিল, কিন্তু শ্রমিকরা যুদ্ধকালীন মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে মজুরি 50% বৃদ্ধির দাবি করছিল। Gandhi kept himself informed of the workers' conditions in Ahmedabad through the Gujarat Sabha as well as through Ambalal Sarabhai. Following a discussion with Sarabhai, Gandhi decided to intervene in the matter. Initially, both the mill owners and the workers agreed for arbitration by a board chaired by the collector. Gandhi was on the board representing the workers. But suddenly the mill owners withdrew, stating that Gandhi had no real mandate from the workers and there was no guarantee that the workers would accept the arbitration award. গান্ধী গুজরাট সভার পাশাপাশি আম্বালাল সারাভাইয়ের মাধ্যমে আহমেদাবাদের শ্রমিকদের অবস্থা সম্পর্কে নিজেকে অবহিত করেছিলেন।
সারাভাইয়ের সাথে আলোচনার পর গান্ধী এই বিষয়ে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। প্রাথমিকভাবে মিল মালিক এবং শ্রমিক উভয়ই কালেক্টরের সভাপতিত্বের একটি বোর্ড দ্বারা সালিশের জন্য সম্মত হয়েছিল। গান্ধী শ্রমিকদের প্রতিনিধিত্বকারী বোর্ডে ছিলেন। কিন্তু হঠাৎ করেই মিল মালিকরা এই বলে প্রত্যাহার করে নেন যে গান্ধীর শ্রমিকদের কাছ থেকে প্রকৃত আদেশ নেই এবং শ্রমিকরা যে সালিশি পুরস্কার গ্রহণ করবে তার কোনো নিশ্চয়তা নেই। Following this episode, Gandhi took up a detailed study of the case. He went through a mass of data concerning the financial state of the mills and made a comparative study of workers' wages with the wages given in Bombay. He concluded that the workers can justly demand up to 35% wage hike and no more. He advised the laborers to go on strike and not to resume work unless 35% wage raise was conceded. Gandhi also urged the workers to follow the conditions of a successful strike, i.e. 1. Never to resort to violence, 2. Never to molest blacklegs, strike breakers, 3. Never to depend upon arms, and 4. To remain firm, no matter how long the strike continued, and to earn bread, during the strike, by any other honest means. The laborers pledged themselves at a general meeting not to resume work until either their terms were accepted or the mill owners agreed to refer the dispute to arbitration. এই পর্বের পর গান্ধী মামলার বিস্তারিত অধ্যয়ন শুরু করেন। তিনি কলকারখানার আর্থিক অবস্থা সম্পর্কে প্রচুর তথ্যের মধ্য দিয়ে যান এবং বোম্বেতে প্রদত্ত মজুরির সাথে শ্রমিকদের মজুরির তুলনামূলক গবেষণা করেন। তিনি উপসংহারে এসেছিলেন যে শ্রমিকরা ন্যায্যভাবে 35% পর্যন্ত মজুরি বৃদ্ধির দাবি করতে পারে এবং এর বেশি নয়। তিনি শ্রমিকদের ধর্মঘটে যাওয়ার এবং 35% মজুরি বৃদ্ধি না করা পর্যন্ত কাজ শুরু না করার পরামর্শ দেন। গান্ধী শ্রমিকদের একটি সফল ধর্মঘটের শর্তগুলি অনুসরণ করার জন্য অনুরোধ করেছিলেন, যেমন 1. কখনোই সহিংসতা অবলম্বন করবেন না, 2. কখনোই কালো পায়ে শ্লীলতাহানি করবেন না, ধর্মঘট ভঙ্গকারী, 3. কখনো ভিক্ষার উপর নির্ভর করবেন না এবং 4. দৃঢ় থাকবেন, তা যতই দীর্ঘ হোক না কেন। ধর্মঘট অব্যাহত ছিল এবং রুটি উপার্জনের জন্য স্ট্রাইকের সময় অন্য কোন সৎ উপায়ে। শ্রমিকরা একটি সাধারণ সভায় নিজেদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কেউ না হওয়া পর্যন্ত কাজ পুনরায় শুরু করবে না। তাদের শর্তাবলী গৃহীত হয়েছিল বা মিল মালিকরা বিরোধটি সালিশে পাঠাতে সম্মত হয়েছিল। In the struggle, Gandhi was assisted by Ansuya Sarabhai, even as her brother Ambalal Sarabhai was one of the main adversaries. Gandhi organized daily mass meetings of workers under the shade of a tree on the banks of Sabarmati River and reminded them of their pledge. The tree later came to be known as Ek Tek, Keep the Pledge, tree. After a few days, when workers began to show signs of fatigue, Gandhi decided to go on hunger strike from the 15th of March 1918 to encourage workers to continue with their struggle. This was the first time Gandhi used the weapon of hunger strike. Gandhi's fast stirred high passions in Ahmedabad and the mill owners agreed to submit the whole issue to a tribunal. এই সংগ্রামে গান্ধীকে অনুসুয়া সারাভাই সাহায্য করেছিলেন, এমনকি তার ভাই আম্বালাল সারাভাই ছিলেন প্রধান প্রতিপক্ষের একজন। গান্ধী সবরমতী নদীর তীরে একটি গাছের ছায়ায় শ্রমিকদের দৈনিক গণসভার আয়োজন করেন এবং তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন। গাছটি পরে পরিচিতি পায় একটি প্রতিজ্ঞা রাখো গাছ। কিছু দিন পর যখন শ্রমিকরা ক্লান্তির লক্ষণ দেখাতে শুরু করেন, গান্ধী 15ই মার্চ 1918 থেকে শ্রমিকদের তাদের সংগ্রাম চালিয়ে যেতে উৎসাহিত করার জন্য অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রথম গান্ধী অনশনের অস্ত্র ব্যবহার করলেন। গান্ধীর দ্রুত আহমেদাবাদে উচ্চ আবেগ আলোড়িত হয় এবং মিল মালিকরা পুরো বিষয়টি একটি ট্রাইব্যুনালে জমা দিতে সম্মত হন। Finally, the tribunal award went in favor of a 35% wage raise for the workers, earning Gandhi tremendous popularity among the Ahmedabad workers. অবশেষে ট্রাইব্যুনালের পুরস্কারটি শ্রমিকদের জন্য 35% মজুরি বৃদ্ধির পক্ষে যায়, যা আহমেদাবাদের শ্রমিকদের মধ্যে গান্ধীর অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে। Kheda Satyagraha, Gujarat, 1918. Hardly was the Ahmedabad mill hands strike over that Gandhi had to plunge himself into the Kheda Satyagraha struggle. Thus, Gandhi organized his third agitation for the peasants of Kheda, called Kara by the British, in Gujarat, a fertile region producing ample food grains, tobacco and cotton. খেদা সত্যাগ্রহ, গুজরাট, 1918। আহমেদাবাদ মিল হাতদের ধর্মঘট খুব কমই শেষ হয়েছিল যে গান্ধীকে খেদা সত্যাগ্রহ সংগ্রামে নিজেকে নিমজ্জিত করতে হয়েছিল। এইভাবে গান্ধী গুজরাটে খেদার কৃষকদের, যাকে ব্রিটিশরা কাইরা বলে,
জন্য তার তৃতীয় আন্দোলন সংগঠিত করেছিলেন, একটি উর্বর অঞ্চল যেখানে প্রচুর খাদ্যশস্য, তামাক এবং তুলা উৎপন্ন হয়। In 1917, Kedah faced large-scale failure of kharif crops and emergence of famine-like situation. This coincided with the wartime rise in prices which further disturbed the shoestring budget of the peasants. The Patidars, rich peasant proprietors, of Kedah began considering the question of getting the revenue assessment for the year suspended. The Revenue Code too stated that there should be a total remission of land revenue if crops were less than 25% of normal production. Two Bombay barristers, V.J. Patel and J.K. Parekh had already conducted an inquiry and concluded that a major portion of crop had been damaged and there was a case for remission. However, the government did not agree with this view and after an independent inquiry, the collector decided that there was no case for remission. 1917 সালে খেদা খরিফ ফসলের ব্যাপক ব্যর্থতা এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। এটি যুদ্ধের সময় দাম বৃদ্ধির সাথে মিলে যায় যা কৃষকদের জুতার স্ট্রিং বাজেটকে আরও বিঘ্নিত করে। খেদার পাটিদাররা ধনী কৃষক মালিক বছরের রাজস্ব মূল্যায়ন স্থগিত করার প্রশ্নটি বিবেচনা করতে শুরু করে। রাজস্ব কোডে বলা হয়েছে যে যদি ফসল স্বাভাবিক উৎপাদনের 25% কম হয় তবে ভূমি রাজস্ব মোট মৌকুফ করা উচিত। বম্বের দুই ব্যারিস্টার ভিজে প্যাটেল এবং জে কে পারেখ ইতিমধ্যেই একটি তদন্ত পরিচালনা করেছিলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ফসলের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষমার জন্য একটি মামলা রয়েছে। যাই হোক, সরকার এই মতের সাথে একমত হয়নি এবং একটি স্বাধীন তদন্তের পরে কালেক্টর সিদ্ধান্ত নিয়েছে যে ক্ষমার জন্য কোন মামলা নেই। Gandhi, who was the president of the Gujarat Sabha then, maintained that crops had been significantly damaged and that the cultivators were entitled to revenue suspension as a legal right and not as any concession by grace. On the 22nd of March 1918, at a meeting at Nadiyad, Gandhi decided to launch a satyagraha. He toured the villages and urged the peasants not to pay land revenue and to expel their fear of government authority. He tried to make them realize that the officials were not the masters but the servants of the people, inasmuch as they received their salaries from the taxpayer. গান্ধী, যিনি তখন গুজরাট সভার সভাপতি ছিলেন, তিনি বজায় রেখেছিলেন যে ফসলের উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে এবং চাষিরা আইনগত অধিকার হিসাবে রাজস্ব স্থগিত করার অধিকারী এবং অনুগ্রহে কোনো ছাড় হিসাবে নয়। 22শে মার্চ 1918, নদিয়াদে একটি সভায় গান্ধী একটি সত্যাগ্রহ শুরু করার সিদ্ধান্ত নেন। তিনি গ্রাম পরিভ্রমণ করেন এবং কৃষকদের ভূমি রাজস্ব প্রদান না করার এবং সরকারি কর্তৃত্বের প্রতি তাদের ভয় দূর করার আহ্বান জানান। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে কর্মকর্তারা প্রভু নয়, জনগণের সেবক, তারা করদাতার কাছ থেকে যতটা বেতন পান। In the struggle, Gandhi was supported by Vallabhbhai Patel, Shankarlal Banker, Srimati Anasuyaben, Indulal Yajnik, Mahadev Desai and others. Vallabhbhai, in joining the struggle, had to suspend his splendid practice at the bar, which for all practical purposes he was never able to resume. The Satyagrahis fixed up their headquarters at the Nadiyad Anath Ashram. Bombay merchants sent liberal finances for the campaign to Gandhi. Within a month, the Satyagraha reached its peak with more than 2,000 peasants taking an oath for non-payment of revenue. Most of the Patidars also participated. Unlike Champaran, Kedah developments were reported in the press from day to day. Soon Kedah saw a good rabi crop which weakened the case for remission. এই সংগ্রামে গান্ধীকে বল্লভভাই প্যাটেল, শঙ্করলাল ব্যাংকার, শ্রীমতী অনুসুয়া বেহন, ইন্দুলাল ইয়াজনিক, মহাদেব দেশাই এবং অন্যান্যরা সমর্থন করেছিলেন। বল্লভভাই সংগ্রামে যোগদানের সময় বারে তার দুর্দান্ত অনুশীলন স্থগিত করতে হয়েছিল, যা সমস্ত ব্যবহারিক উদ্দেশ্যে তিনি কখনো পুনরায় শুরু করতে সক্ষম হননি। সত্যাগ্রহীরা নদিয়াদ অনাথাশ্রমে তাদের সদর দপ্তর স্থাপন করে। বম্বের বণিকরা গান্ধীর কাছে প্রচারণার জন্য উদার অর্থ পাঠায়। এক মাসের মধ্যে 2000-এরও বেশি কৃষক রাজস্ব পরিশোধ না করার শপথ নিয়ে সত্যাগ্রহ চরমে পৌঁছেছিল। বেশিরভাগ পতিদারও অংশ নেন। চম্পারণের বিপরীতে খেদার উন্নয়ন সংবাদপত্রে প্রতিদিন প্রকাশিত হয়েছিল। শীঘ্রই খেদা একটি ভালো রবি ফসল দেখতে পেল যা মৌকুফের জন্য মামলাটি দুর্বল করে দিল। The Satyagrahis had also begun to show signs of exhaustion. Moreover, the government had also issued an undertaking to the effect that if well-to-do Patidars paid up, the poorer ones would be granted suspension. In view of these developments, Gandhi decided to call off the agitation. However, Gandhi was far from satisfied with such an end. The poor hardly got any relief.
It was the people's right to determine who was poor, but they could not exercise it. Gandhi also felt that neither Kheda nor Ahmedabad mill hands had fully grasped the lesson of non-violence. সত্যাগ্রহীরাও ক্লান্তির লক্ষণ দেখাতে শুরু করেছিল। তদুপরি সরকার একটি অঙ্গীকারও জারি করেছিল যে যদি সচ্ছল পাটিদাররা অর্থ প্রদান করে তবে দরিদ্রদের সাসপেনশন দেওয়া হবে। এই উন্নয়নের পরিপ্রেক্ষিতে গান্ধী আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। যাই হোক, গান্ধী এমন পরিণতিতে সন্তুষ্ট ছিলেন না। দরিদ্ররা খুব কমই কোনো ত্রাণ পেল। কে দরিদ্র তা নির্ধারণ করা জনগণের অধিকার ছিল, কিন্তু তারা তা প্রয়োগ করতে পারেনি। গান্ধী আরও অনুভব করেছিলেন যে খেদা বা আহমেদাবাদের মিলের কেউই অহিংসার পাঠ পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। In Gandhi's words, Kheda Satyagraha marks the beginning of an awakening among the peasants of Gujarat, the beginning of their true political education. Dr. Besant's brilliant Home Rule agitation had certainly touched the peasants, but it was the Kheda campaign that compelled the educated public workers to establish contact with the actual life of the peasants. Through the Kheda campaign, Satyagraha took firm root in the soil of Gujarat. True, the Kheda Satyagraha did not involve the entire Kheda region and only 70 out of 559 villagers actually participated. True, it was called off after a mere token concession. Yet, it helped Gandhi in broadening his social base in rural Gujarat. গান্ধীর ভাষায় খেদা সত্যাগ্রহ গুজরাটের কৃষকদের মধ্যে জাগরণের সূচনা, তাদের প্রকৃত রাজনৈতিক শিক্ষার সূচনা। ডক্টর বেসান্টের উজ্জ্বল হোম রুল আন্দোলন অবশ্যই কৃষকদের স্পর্শ করেছিল, কিন্তু খেদা অভিযানই বাধ্য করেছিল শিক্ষিতজন কর্মী কৃষকদের প্রকৃত জীবনের সাথে যোগাযোগ স্থাপন করতে। খেদা অভিযানের মাধ্যমে সত্যাগ্রহ গুজরাটের মাটিতে শক্ত শিকড় গেড়েছিল। সত্য, খেদা সত্যাগ্রহে সমগ্র খেদা অঞ্চল জড়িত ছিল না এবং 559টি গ্রামের মধ্যে 70টি প্রকৃতপক্ষে অংশগ্রহণ করেছিল। সত্য, নিছক টোকেন ছাড়ের পরে এটি বন্ধ করা হয়েছিল। তবুও এটি গান্ধীকে গ্রামীণ গুজরাটে তার সামাজিক ভিত্তি প্রসারিত করতে সাহায্য করেছিল। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।